আচ্ছা বের করো গাড়ির সমস্যা 8 ক। হ্যাঁ ক গুচ্ছ 624 সাধারণ তপন 624 সাধারণ তপন ক গুচ্ছ 8 ক। পাইছো সবাই? 8 ক 1 নম্বর 8 ক 1 নম্বর 624 পেজ 624 প্রয়োজন আছে তো উঠে নাও। এই 2 পেজ করতো না। দেখো একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে, কালকে ক্লাস করছিলাম এই 25 বছর বয়স কি টি বা টি নট হবে না? টি বা টি নট কি হবে? শুধুমাত্র হিসাব। তাহলে আমরা লিখবো এটা পূর্বের বয়স। কত? 25 বছর। তো 25 বছর বয়সে 1.8 গুণ 10⁸ মিটার সেকেন্ড বেগে গতিশীল, মানে বেগ কত বেগে গিয়েছিল? 1.8 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্য চড়ে মহাকাশে ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসেবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলেন। বলেছিলাম হিসাব হয় 2টা, যে যাবে সে হিসাব করবে আর যে পৃথিবীতে থাকবে সে হিসাব করবে। পৃথিবীতে সবই স্থির, শুধুমাত্র গতিশীল সময়। পৃথিবীতে সবই স্থির বলছিলাম। মনে করে বলছি পৃথিবীতে রকেট ছিল, এটা কি স্থির না গতিশীল? পৃথিবীতে একজন লোক ছিল, এটা কি স্থির ভর নাকি গতিশীল ভর? কিন্তু পৃথিবীতে সময়টা কি গতিশীল, শুধুমাত্র পৃথিবীতে সময় গতিশীল। এখানে দেখো বলছে যে পৃথিবীর হিসেবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে আসলেন। এই 30 বছরটা কি গতিশীল নাকি স্থির? গতিশীল। গতিশীল কিনা? বলছে শুধুমাত্র পৃথিবীতে সময়টা গতিশীল, আর সবই স্থির। তো বলছে যে পৃথিবীর হিসেবে তিনি 30 বছর কাটিয়ে আসছে, অবশ্যই কি সময়? গতিশীল সময়। যে কি লিখবো? 30 বছর। বলে তার বয়স কত? তার বয়স কত? পৃথিবী হিসেবে 30 বছর হলে তার হিসাবে বয়স কত? বুঝছে যা? একদম ওখানে না, চেঞ্জ করো। হ্যাঁ, পূর্ণবাদে কি প্রথমে থাকবে? আরো চেঞ্জ, আরো পাশে যাও, আরো যাও, শেষে একবার শেষে থাকবে গাণিতিক সমস্যায়। গাণিতিক সমস্যা প্রথম নম্বরে পাবা, দেখবা। হ্যাঁ, প্রথম নম্বরে থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখি কি ইকুয়াল সূত্র জানি কি? টি নট রুট ওভার 1 মাইনাস ডি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টি নট রুট ওভার 1 মাইনাস ডি স্কয়ার বাই সি স্কয়ার। বা দেখো কার মান? টি নট এর মান। টি নট ইকুয়াল তার বয়স কত? তাহলে মানে তার বয়স বলতে কি স্থির বয়স। পৃথিবীর হিসেবে সময় যদি বলছিল তার হিসেবে বয়স স্থির, তো আমাদের টি নট বের করতে হবে। টি নট ইকুয়াল কি লিখবো? টি রুট ওভার 1 মাইনাস ডি স্কয়ার বাই সি স্কয়ার। সবাই করতে ক্যালকুলেশন করতে হবে। টি কত? 30 গুণ রুট ওভার 1 মাইনাস ডি কত? 1/8 গুণ 10⁸ তার স্কয়ার বাই 3 গুণ 10⁸ তার স্কয়ার। 30 গুণ রুট ওভার, আগে এটার স্কয়ার করো, করে ভাগ দাও, দিয়ে এটার স্কয়ার করো। বছরকে এটা দিয়ে চেঞ্জ যদি করো তাহলে যা করবে সেটাই একক চেঞ্জ হয়। তুমি যদি এখানে টি যদি চেঞ্জ না করে থাকি তাহলে অবশ্যই উত্তরটা আসবে কিসে? বছরে আসবে। আর যদি একক চেঞ্জ করো তাহলে যদি সেকেন্ড করো তাহলে উত্তরটা সেকেন্ডে আসবে। বুঝছো? কারণ কি? আর তুমি বলতে পারো যে ভাই একক চেঞ্জ করা লাগলো না কেন? কারণ কি এই ভিএস করে এর একক যা এর একক কিনা একই কিনা? মিটার পার সেকেন্ড একক। তার মানে এইটুকু কোনো একক আছে এই জন্য। কিন্তু যদি এর কোনোটা যদি একক থাকতো তাহলে অবশ্যই কি করতে হতো? সেকেন্ডে করতে হতো। কিন্তু আমরা জানি এর এইটুকু কোনো একক নাই, এই জন্য এই টি একক হবে, এর একক তাই হবে। সবাই ক্যালকুলেশন করো।
24 হ্যাঁ 24 এই ভিতরে সব টোটাল করে 24 বছর। তার প্রকৃত বয়স কত বলো? 24 তার প্রকৃত বয়স 24 না, এটা তো 24 বছর সে কাটিয়ে আসছে। আর সে কত বছর বয়সে গেছিল? 25 বছর বয়সে গেছিল না? তার প্রকৃত বয়স কত হবে? 50। তাহলে লিখবো কি যে প্রকৃত প্রকৃত বয়স এটা কি বলো তো? এটা তো কাটিয়ে আসা। ও আচ্ছা এইটা যে গেছিল সে মনে করতেছে কত বছর পর ফিরে আসছে? 24 বছর। আর পৃথিবীতে সে যে ছিল সে বছর কত বছর ফিরে আসছে? 30 বছর। পৃথিবীতে যে ছিল সে কত বছর পর ফিরে আসছে বলেছিল? 30 বছর। আর যে গেছিল সে কত বছর পর ফিরে আসছে সে মনে করতেছে 24 বছর। তার প্রকৃত বয়স তার কাছে কত মনে হবে? সে 25 বছর বয়সে গিয়েছিল আর সে তো মনে করতেছে 24 বছর ফিরে আসছে। তার প্রকৃত বয়স কত? 25 প্লাস 24 মানে কত? 9 ও সেটা এবার হ্যাঁ 24 বছর। তাহলে সে তার প্রকৃত বয়স কত? 25 বছর বয়স গিয়েছিল। 2 নম্বর দেখো, একটি রকেট কত দ্রুতিতে চললে তাহলে বের করতে হবে কি আমার? দ্রুতি, তাই তো? তাহলে ভি বা ভাব আমরা যদি দ্রুত কিন্তু ভিতরে প্রকাশ করা হয়, তাহলে একটি রকেট কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে। এই লাইনটা বুঝতে হবে। বলছে কি যে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যে অর্ধেক হবে। ধরলাম আমাদের এর নট নিশ্চল বা আদি দৈর্ঘ্য বলছিলাম, স্থির দৈর্ঘ্য বলছি। এর নট এবার ধরলাম আমরা এর নট, তাহলে গতিশীল দৈর্ঘ্য কত হবে? এই এর নটের অর্ধেক হবে কিনা? তাই বলছে না যে একটি রকেট কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যে অর্ধেক হবে। আমরা ধরলাম নিশ্চল দৈর্ঘ্য এর নট ইকাল এল নট, চলমান দৈর্ঘ্য বা গতিশীল দৈর্ঘ্য কত হবে? তার অর্ধেক এল নট বাই 2। এবার আমরা করি, আমরা এখানে মেইন ফোকাস কোনটা? এল নট। আমরা জানি এল ইকাল কি জানি? এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখান থেকে বের করতে হবে কি আমার? ভি এর মান বের করতে হবে। তাহলে বা কি লিখবো? এল বাই এল নট ইকাল রুট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বা যেহেতু রুট আছে তাহলে কি করতে হবে? ওই পক্ষে কি স্কয়ার করতে হবে। কি হবে? এল বাই এল নটটা স্কয়ার স্কয়ার উঠে যাবে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বা এল কত? এল মানে হচ্ছে এল নট বাই 2, তাহলে এল নট বাই 2 বাই কত? এল নট তার কি স্কয়ার ইকুয়াল 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বা তাহলে এখানে করলে হয় কি? এল নট বাই 2 গুণ 1 বাই এল নট, তাই না? গুণ করলে উল্টে যাবে। তাহলে তার কি স্কয়ার ইকুয়াল 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বা এল নট কাটলো তাহলে হাফটা স্কয়ার ইকুয়াল 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বা এই ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়েশন নিয়ে আসবো, ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল কি লিখবো? 1 আর এই অবশ্যই বিয়োগ হবে 1 মাইনাস 1 বাই 4। বুঝতেছো তো? তাহলে 4 যদি লসাগু হয় 4 বিয়োগ 1, ঠিক আছে? এবার কি হচ্ছে? ভি স্কয়ার বাই সি স্কয়ার কত হচ্ছে? 3 বাই 4 গুণ সি স্কয়ার। এবার আমরা বের করতে হবে ভি স্কয়ার মান। ভি স্কয়ার বলতে কি লিখবো? 3 বাই 4 গুণ কত? সি স্কয়ার। ভি করলে রুট হয়, তাই না? তো রুট করলে আমাদের এরকম হয় 3 বাই 4 গুণ সি স্কয়ার। আমাদের এটা করা যায় না? এটা কি করা যায়? একবারে এই পর্যন্ত করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রুট 3 বাই কত লিখবো? 2c। এটা লেখা যায়। কারণ কি এই স্কয়ার আর রুট কাটে, আর রুট 3 কাটে না, কিন্তু 4 রুট 2 হয়, রুট 3 বাই 2c। এবার যদি একবার মান চাই তাহলে কি লিখবো? রুট 3 বাই 2 গুণ 3 গুণ 10⁸ সির মান যদি চাই। এখানে মান চাইছে, মান পর্যন্ত দিছে, কত দেখো। হ্যাঁ ঠিক আছে।
বুঝছো? 2.67 তাহলে তোমরা সবাই একটু 3 নম্বরে করে দেখাও। বলে দিই ক্যালকুলেটরে কত দূর চললে এর দৈর্ঘ্য 1/3 হবে শুধু। 3 নম্বরে করে দেখো। আচ্ছা, এবার পরেরটা দেখো। পরের 4 নম্বর 8 এর ক 4 কি বলছে দেখো, একটি বস্তু কণা 0.5 সি মানে একসাথে আলোর বেগে 0.5 আলোর বেগে গতিশীল। তাহলে বেগের মান কত বলো? 0.5 সি এত বেগে। এই সি কিন্তু মান আছে, সি কিন্তু মেলি ধরে, কিন্তু আমরা মানটা রাখবো ওইভাবে রেখে দিই। বস্তুটি স্থির অবস্থায় ভর স্থির অবস্থার ভর গতিশীল ভরের অনুপাত বের করো। মানে স্থির অবস্থার ভর কত? m নট এম নয়, আর গতিশীল ভর কত? এম। এর অনুপাত মানে এরকম বের করতে পারবো, ঠিক আছে? বের করতে একদম সহজ। ওখানে মেইন ফোকাস কোনটা? এম আর এম নয়, তাই না? তা আমরা জানি কি এম ইকুয়াল এম নয় রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বা আমরা জানি কি কি লিখবো? m by n নট এম নট বাই এম লিখবো কি লিখবো? রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। বুঝেছো তো? বলেছিলাম এইটা যদি এখানে আনতে চাই এটা এখানে আনতে এটা এখানে চলো এরকম। মানে এই কাইনেটিক্স এরকম এই কারণে যদি বি বাই সি হয় সি ইকুয়াল কি লিখবো বলো তো? বি বাই তাই তো দেখো এই আমরা বি বাই সি এই সি ইকুয়াল কি লিখবা? এই বি বাই সি তাই তো সি এই এম নট বাই এম ইকুয়াল কি? ঠিক আছে? এর মান বসাতে হয়ে গেছে, আমাদের তো এম নট বাই এম বের করতে হবে। ওই যে এইটা অসৎ মান বসাতে হবে 1 মাইনাস ভি মানে কত? এই যে 0.5 সি লিখে লিখবা 0.5 সি বাই কত? সি তার কত? একবারে বুঝবা না? মানে এর স্কয়ার না আসলে দরকার নেই। 0.5 সি স্কয়ার বাই সি স্কয়ার তাহলে কি হলো? 1 মাইনাস এই সি স্কয়ার আর এই সি স্কয়ার কাটে, তাহলে থাকে কি বলো তো? ওখানে 0.5 এর স্কয়ার থাকবে নাকি? এই সি স্কয়ার কাটে কিন্তু 0.5 এর স্কয়ার থাকে। তাহলে এই রুট করে কত হবে সেইটা হচ্ছে 0.866 আচ্ছা। এবার 6 5টা বড় হচ্ছে একইভাবে করবা, ঠিক আছে? 5টা বড় করে যাবে একইভাবে। মানে আলোর দ্রুতি 90% মানে বলো তো ওই বেগটা কত? এই বেগটা হচ্ছে সি গুণ 9 বাই আকর্ষণ। আলোর বেগ যে বলছে না একটি ভর কত এম নট দেওয়া আছে, আর আলোর দ্রুতি 90% দ্রুতিতে চললে দ্রুতির মান কত? আলোর দ্রুতি কত? সি, তার 90% কত? সি গুণ 90 বাই 100। তাই বলছি ভি করে সি গুণ 90 বাই 100 করে এম বের করো। এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মানে দিস করে শেষ করে এখান থেকে তুমি এম বের করবে করে আনবে। দেখা গেল এবার 6 এর সরি 6 না 8 এর ক 6 নম্বর 8 এর ক 6 কি বলছে? বেগের চলমান একটি কণার গতিশক্তি ও মোট শক্তি আমাদের নির্ণয় করতে হবে। তাই একেবারে সোজা, এত বেগে, তাই না? তাহলে এটা কি মান? বেগের মান। বেগ হচ্ছে সি বাই রুট 3 বেগের চলমান, গতিশক্তি বের করতে হবে আর মোট শক্তি বের করতে হবে, তাই তো? তো আমরা জানি আমাদের আইএস কোনো বস্তু আলোর বেগে চলে তাহলে অবশ্যই আপেক্ষিকতার সূত্র। তো আপেক্ষিকতার গতিশক্তির সূত্র মনে আছে? এম মাইনাস এম নট সি স্কয়ার। এটা আপেক্ষিকতার গতিশক্তি। এই আগের দিন ক্লাসে আমি সব করছি। এম মাইনাস এম নট সি স্কয়ার আপেক্ষিকতার গতিশক্তি। আর আপেক্ষিকতার মোট শক্তি মনে আছে কি? আর এম সি স্কয়ার, তাই না? তো আমাদের এখানে এম আর এম নট বের করলে হয়ে যাচ্ছে, কারণ সি তো সি দেওয়াই আছে। তাহলে আমরা জানি এম ইকুয়াল কি জানো সবাই? এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আমরা জানি না কিন্তু যে এম নট কত, জানি? তাহলে এম নটকে আমরা এম নট রেখে দিব। তাহলে এম নটকে এম নট রেখে দিলাম, দেওয়ার পরে 1 মাইনাস ভি কত? এই যে সি বাই রুট 3 বেগে চলমান, তাহলে ভি স্কয়ার কত হবে? সি স্কয়ার বাই 3
আর একবারে ভাগ একবারে করে গুণ করলে বলবে না ওই তো 1/c² হবে 1/c² হবে বুঝছো ঠিক আছে না হ্যাঁ শেষ ক্ষেত্রে গুণ করলে 1/c² হবে আতে কিছু না তাহলে কি হয়ে গেল এর নট শেষ কাটলো রুট ওভার 1 মাইনাস 1/3 শুধু তাহলে এম নট তো আছে এখানে আর রুট থাকলো আর 3 বিয়োগ 1 তাহলে 2/3 তাই না রুট 2/3 ঠিক আছে দেখা তাহলে এখানে লসগু কত 3 না লসগু 3 বিয়োগ 1 পুরো 2/3 রুট 2/3 তাহলে আমরা জানি এটা গুণ করে উল্টে যাবে তাহলে কি হবে তাহলে m ইকুয়াল কি লিখবো m ইকুয়াল √3 m নট বাই √2 ঠিক আছে দেখো ঠিক আছে এবং সব ঠিক আছে তো এবার তাহলে আমাদের m বের হয়ে গেছে এবার বের করতে আর কিছু বের করা লাগবে আর কিছু বের করা লাগবে না শেষ এবার মান বসা দিতে হবে তাহলে m মানে পাইছি কত √3/√2 কত পাইছি m নট আর m নটকে আমাদের m নটই ধরছিলাম তাহলে বিয়োগ কত m নট আর গুণ কত c² বুঝছো তাহলে √3/√2 এর কত মান কত দেখো √3/√2 কত মান 1.22 m নট বিয়োগ কত m নট আর কত c² m নট কমন দিলে কি হবে 1.22 বিয়োগ 1 0.22 m নট c² এটা হচ্ছে গতিশক্তির মান আমরা জানি c মান দিতে পারি না দিতে পারি দিতে হবে কোনো সমস্যা নেই আর m নট এর মান তো আমরা জানি না এগুলো রেখে দিতে এবার কি করতে হবে মোট শক্তি এটা গতিশক্তি পাইছি তো মোট শক্তি ইকুয়াল মানে কি mc² অলরেডি আমরা m বের করছিলাম এই যে √3/√2 m নট তার মানে কত পেয়েছিলাম এই এইটুকু মান না 1.22 m নট c² এটা হচ্ছে কি গতিশক্তি এটা হচ্ছে হয়েছে সবাই 7 কমন হয়েছে দেখছো তুমি এটা তো অনেক সহজ 8 9 অনেক সহজ হচ্ছে এটা প্রশ্ন আসবে বলে হ্যাঁ এখান থেকে 8 9 টা দুটো আছে এই সূত্রটা কোথায় ব্যবহার হবে কোনটা EBS ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের নির্বিধি বিভব ইলেকট্রন গতিশক্তি পরবর্তীতে সবই পারবো ইনশাআল্লাহ এবার দেখো 7 করা লাগবে না তোমরা নিজেরাই পারবা যে না এটা করতে হবে একটু 8 এর পর 7 নাম্বার কি বলছি দেখো কোন বস্তুর নিশ্চল অবস্থায় শক্তি মানে জানো তো স্থির অবস্থা ই নট কত ও গুণ 10⁻⁷ জুল হইলে নিশ্চল ভর কত মানে কি নিশ্চল ভর মানে কত m নট এখানে বলছে কোন বস্তুর শক্তি এত কোন বস্তুর নিশ্চল শক্তি এত একদম সহজ সেটা কি করবো আমরা জানি ই নট মানে মনে আছে কি না m নট c² তাহলে m নট মানে কত কালকে দিয়েছিলাম যে ই মানে কি মোট শক্তি মানে কি mc² আর ই নট মানে কি নিশ্চল শক্তি বা স্থির শক্তি সেটা কি হবে m নট দিতে পারে কিন্তু c নট হতে পারে কারণ আলোক ধ্রুবক মান c² আর গতিশক্তি মানে কি বলেছিলাম মোট শক্তি থেকে স্থির শক্তি বাদ দিলে হয় কি আর গতিশক্তি তাই দিয়েছিলাম ই বিয়োগ কি ই নট আর ই মানে জানি কি mc² আর ই নট মানে কি জানি m নট c² এখান থেকে তাহলে কি লেখা যাবে c² কমন নিলে m মাইনাস m নট c² তাই বলছিলাম এটা হলো মোট শক্তি এর স্থির শক্তি আর এসে গতিশক্তি সেম প্রশ্ন এবার 8 এর ক 11 নম্বর করব
আর ওইগুলো তোমরা নিজেরা নিজে করবা সহজ একদম যা করছে সেভাবে করবা 8-এর ক 11 নম্বর কি বলছে 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কিসে বের করতে হবে ই ভোল্ট বা ইলেকট্রন ভোল্ট বের করতে হবে আর মেগা ইলেকট্রন ভোল্ট বের করতে হবে 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি তাহলে আমরা জানি কি ভর আছে একে কি বের করতে হবে ভরকে কিসে পরিণত করতে হবে শক্তিতে যে ভর শক্তি সম্পর্ক কার আইনস্টাইন E = mc স্কয়ার এবার বলো ভাই কিভাবে বুঝবো কারণ কি যেখানে ভর এবং শক্তি আছে সেটা হচ্ছে ভর শক্তি সম্পর্ক যে ভর এবং শক্তি আছে শুধুমাত্র এই সূত্রে আছে এই আছে ভর এবং শক্তি এই 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কি সমতুল্য শক্তিতে কিসে পরিণত করবে ইলেকট্রন ভোল্ট আর মেগাভোল্ট নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি E কি জানি mc স্কয়ার এর মানে কত এর মানে হচ্ছে 5 গ্রাম তার মানে কত 5 গুণ 10⁻³ কেজি কেজি করে নিতে হবে এসে গেলে তাহলে লিখব 5 গুণ 10⁻³ গুণ 3 গুণ 10⁸ তার স্কয়ার কত হয় না এই ভর শক্তি সম্পর্ক 4.5 into 10⁻⁴ কত হচ্ছে 4.5 into the power 14 14 জুল কারণ কি শব্দের কি জানি জুল ঠিক আছে এবার কালকে তুমি বলছিলে ফিরদৌসকে বলছিলাম জানি এরকম কথা বলছিলাম যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 গুণ 10⁻⁻⁰ জুল এই কথা বলছিলাম 1 ইলেকট্রন ভোল্ট মানে এত জুল তাহলে কি লিখবো আমাদের তো জুল থেকে বের হবে কি ইলেকট্রন ভোল্ট থেকে কি লিখবা যে 1.6 গুণ 10⁻⁻⁻⁰ জুল তো কত লিখবা 1 ইলেকট্রন ভোল্ট অর্থাৎ কত জুল এই যে 4.5 গুণ 10⁻14 জুল এর কত লিখবো 1 গুণ 4.5 গুণ 10⁻14 বাই কত 1.6 গুণ 10⁻⁻⁰ তার মানে আমরা জানি জুলকে যদি এটা দ্বারা ভাগ করা হয় অবশ্যই ইলেকট্রন ভোল্ট চলে যাবে কিন্তু কেন হয় তাই বিস্তারিত দেখাবো যে আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল জুল থেকে যাবো কিসে ভোল্ট একটা লিখবো 1.6 গুণ -19 জুল সমান 1 ইলেকট্রন ভোল্ট কত এত জুল সমান কত ইলেকট্রন ভোল্ট তারপর ইলেকট্রন ভোল্ট তো তার মানে একে আমি যদি ভাগ করি এই জুলকে কি করবো এই 4.5 গুণ 10⁻14 কিন্তু আমি কত 1.6 গুণ 10⁻⁻⁰ দ্বারা ভাগ করে কিছু করে নিতে হবে ইলেকট্রন ভোল্ট দিতে হবে 4.81 গুণ 10⁻21 হ্যাঁ 2.81 ও 2.81 গুণ 10⁻33 ইলেকট্রন ভোল্ট ঠিক আছে এবার আবার যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁻6 ইলেকট্রন ভোল্ট 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁻6 ইলেকট্রন ভোল্ট তার মানে একই হবে এই ইলেকট্রন ভোল্টকে 10⁻6 দ্বারা ভাগ করলে কি হবে মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু বিস্তারিত কি হয়ে যাবে তোমার ইলেকট্রন ভোল্ট আছে যে বের করতে কি মেগা ইলেকট্রন ভোল্ট তাহলে কি লিখবে তুমি 10⁻6 ইলেকট্রন ভোল্ট সমান 1 মেগা ইলেকট্রন ভোল্ট অর্থাৎ কত ইলেকট্রন ভোল্ট আর ইলেকট্রন ভোল্ট সমান কত তোমার 10⁻6 কি হবে ভাগ হয়ে যাবে তার মানে এখানে কি লিখবো এই 2.81 গুণ 10⁻33 কে যদি আমরা 10⁻6 দ্বারা ভাগ করে কি হয়ে যাবে মেগা ইলেকট্রন ভোল্ট 2.83 লেখো তাহলে এটা তো খাওয়া নাম্বার আসে হ্যাঁ এই সম্পর্কে মেগা ইলেকট্রন ভোল্টে পরিণত করে রাখুন এবার 8-এর ক 13 নম্বর 12 তোমরা নিজেরাই করবা পারবা শুধু বলছেন যে ভর শক্তি সম্পর্কে একটি ইলেকট্রনের ভর শক্তি সম্পূর্ণ করে তাহলে ইলেকট্রনের শুধু ভরটা নিতে হবে কার ইলেকট্রন নিতে হবে ঠিক আছে আচ্ছা এবার 8-এর ক 13 নম্বর একটি গতিশীল কণার মোট শক্তি একটি গতিশীল কণার মোট শক্তি এর স্থির শক্তির 1.5 গুণ এর মিনিং কি বোঝায়
এর মিনিং এর অনুযায়ী যে একটি গতিশীল কণার মোট শক্তি কি স্থির শক্তির মানে E0 1.5 গুণ দেখা ঠিক আছে হ্যাঁ একটি গতিশীল কণার কি মোট শক্তি তার স্থির শক্তির 1.5 গুণ এটা লেখা কি ঠিক আছে শোনো এবার আমরা করবো দ্রুত মানে বেগ কত বের করতে হবে আমরা জানি ই মানে কি লিখতে পারি সবাই লিখে শিখলাম m স্কয়ার তাই না আর ই নট মানে সবাই লিখতে পারি m নট স্কয়ার আর গুণ 1.5 দেখা ঠিক আছে ওই লোকতে কি বাদ দেওয়া যায় C square c বাদ দেওয়া যায় বা c স্কয়ার বাদ দেওয়া যায় মানে ভাগ করে বাদ দেওয়া যাবে তো থাকলো কি m ইকুয়াল 1.5 m নট ঠিক আছে এবার আমরা কি করব আমাদের তো বের করতে কি বেগ কত m আর m নট দেওয়া আছে তাহলে বেগ বের করতে পারবো না কিভাবে আমরা তো জানি m ইকুয়াল কি জানি m নট √1 মাইনাস v স্কয়ার বাই শেষ তারিখে থেকে আমরা বেগ বের করতে হবে তাহলে কি লিখবো বা m বাই সরি m নট বাই কি m ইকুয়াল কি লিখবো √1 মাইনাস v স্কয়ার বাই শেষ আগুন মত এই m নট এখানে আসবে আর এই v স্কয়ার বাই শেষ করে তাহলে কি করতে হবে এই স্কয়ার বাই রুট করতে হবে আগের মতো তাহলে বা m নট বাই n তার স্কয়ার ইকুয়াল 1 মাইনাস v স্কয়ার বাই শেষ স্কয়ার এবার m নট মানে কত m নট মানে কিন্তু m নট মানে m নট ধরেছিলাম না আর m মানে কত বলেছিলাম অর্থাৎ 5 m নট ধরেছিলাম এখন তুমি বলতে পারো ভাই আমি কাজ করব আমি m ধরব তাহলে একই কথা হবে তখন কি ধরতে হবে তুমি তখন তাহলে m নট মানে কি লিখতে হবে m বাই 1.5 লিখতে হবে বুঝলে আমি লিখলাম m ইকুয়াল 1.5 m নট তার মানে এখানে দুইটা জিনিস ধরা যায় কি ধরা যায় m নট মানে কত ধরতে পারো m নট ধরতে পারো তখন m মানে কত হবে 1.5 m নট কিন্তু বলতো না আমি ধরবো না আমি m উল্টো ধরবো মানে কি ধরবো আমি m মানে ধরবো হচ্ছে m মানে ধরবো কত m তাহলে m নট মানে কত হবে তখন m বাই 1.5 বুঝছো তাই বলছি যে তাহলে m নট মানে m নট আর m মানে কত পাইছি 1.5 m নট 1.5 m নট তার স্কয়ার ইকুয়াল 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার উঠাও সব বা m নট থাকলো তো থাকলো কত 1 বাই 1.5 এর স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার এর কত বড় করলে কি হবে v স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু 1 বিয়োগ কত 1 বাই 1.5 এর স্কয়ার তাহলে v ইকুয়াল টু কি লিখবো 1 বিয়োগ 1.5 এর স্কয়ার গুণ c স্কয়ার তার রুট ঠিক আছে হ্যাঁ এবারে এগুলো শেষ সৃজনশীল এবার খাওয়া গুচ্ছ চলে যাবো আগে যেভাবে বের করছিল সেম প্রসেসে বের বের করছে একবার এক ক্যালকুলেশন একবার করলে শুধু আমাদের ওই এবার এই মানটা আগে বের করে দিয়েছি খাওয়া গুচ্ছ চলে যাবো মৌলিক বল ও কালো বস্তুর বিকিরণ খ করছো পাইছো 8 এর খ 1 নম্বর 8 এর খ 1 নম্বর কি বলছে এটা যা করছি তার থেকে এই টপিকটা আরো সহজ সৃজনশীল তো আমরা এই বই পরে বই 8 এর খ দাম করতে তোমার ওখানে বলে দিচ্ছি কি আছে 66 30 গুণ 10 to -10 মিটার তরঙ্গের ফোটনের কম্পাঙ্ক শক্তি আছে দেখো অবশ্যই আছে আমার কাছে ছিল না কেবল আমার কাছে দাও
অরিজিনাল তুমি নিচে দিও না ওখানে তোমার তো আছে দেখুন কি বলছে 6630 মানে 6630 গুণ 10 মিটার তরঙ্গ দৈর্ঘ্য দেখো সবাই তাহলে 6630 গুণ 10 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের কম্পাঙ্ক আর কি শক্তি নির্ণয় করতে হবে তাই না। তো আমরা জানি ফোটনের বেলা লিখে দিচ্ছিলাম ফোটনের বেলা কালকে লিখে দিচ্ছিলাম H F লেখা যাবে আর এর হচ্ছে মোট শক্তি ফোটনের আর ফোটনের স্থির শক্তিকে কার্যক্ষেত্র বলা হয় বা ওমেগা নট তাকে কি বলা হয় H F নট বলা হয় আর ফোটনের গতি শক্তি কি বলতে হয় এই মোট শক্তি থেকে কি আর ওমেগা নট বিয়োগ তাই বলছিলাম ফোটনের ক্ষেত্রে H F এটা হচ্ছে কার্যক্ষেত্র বা স্থির শক্তি কি H F নট আর কি মানে কি মোট শক্তি থেকে কার্যক্ষেত্র বিয়োগ আর বলছিলাম যদি F না থাকে তাহলে কি লেখা যায় C বাই ল্যামডা F মানে জানি কি আমরা C বাই ল্যামডা। তো এবার আমাদের এখানে শক্তি বের করতে হবে এই শক্তি ইকুয়াল কি লিখব H F লিখব যেহেতু F নাই ল্যামডা আছে তাহলে F মানে কি লেখা যায় C বাই ল্যামডা তাহলে কি লিখব H C বাই ল্যামডা ঠিক আছে। তাহলে H এর মান জানি 6.62 6 গুণ 10 টু দি পাওয়ার -34 গুণ 3 গুণ 10 টু দি পাওয়ার 8 বাই 6630 গুণ 10 টু দি পাওয়ার -10 সবাই ক্যালকুলেশন করো অঙ্ক সহজ ছোট ছোট অঙ্ক ক্যালকুলেশন করো ভালো করে। এবার এখানে আরো কি বের করতে বলছিল কম্পাঙ্ক তাই না এই কম্পাঙ্ক ইকুয়াল টু জানি কি C বাই ল্যামডা এই সূত্র আপনি করে বের করতে পারো অথবা তুমি এই সূত্র আপনি করে বের করতে পারো 2.99 তাই না মানে ইকুয়াল কি জানো আরে না ইকুয়াল কি জানো E বাই H এই সূত্র আপনি করতে পারো অথবা A ইকুয়াল C বাই ল্যামডা দুটোই করতে পারো ওই আমাদের তো এই যে ইয়ার্সে মানে মোট সময় কি আছে হ্যাঁ সমস্যা কি তোমাদের অ্যান্সার কত হয়েছে ওই ওইটা এটা তোমাদের জুল এটা ইলেকট্রন ভোল্টেজ জুলকে ইলেকট্রন ভোল্ট কি করতে হয় 1.6 ভোল্টের মানে শুনিতে ভাগ করতে হবে অ্যান্সার অবশ্যই আসবে ওইটা করো ভাগ করো এটা তো জুল জুল না কিন্তু এটা অ্যান্সার হচ্ছে ইলেকট্রন ভোল্টেজ ইলেকট্রন ভোল্টেজ তাহলে ওইখানে ভাগ দিতে হবে 1.6 ভোল্ট যেটা মাইনাস 19 দিয়ে ভাগ করলে অবশ্যই ইলেকট্রন ভোল্ট আসবে যেটা আমি শিখলাম 1.87 হ্যাঁ 1.87 ইলেকট্রন ভোল্ট অবশ্যই ঠিক আছে। এবার EF ইকুয়াল টু C বাই ল্যামডা বের করতে পারবো অথবা E যে বের করছি E ইকুয়াল টু H এর তাহলে F ইকুয়াল টু E বাই H এটাও তো করতে হবে হ্যাঁ ইকুয়াল টু H এর তাহলে যে কোনো একটা করতে পারবো ওই এক্সএমএল এ তুই এবার ঘর হচ্ছে চলে দাও ঘর হচ্ছে ওইগুলো সব সেম অঙ্ক ইকুয়াল টু H সেম C বাই ল্যামডা দিয়ে করতে হবে ঘর হচ্ছে সেম একই ঘর হচ্ছে
8 এর ঘ ক মানে 8 এর ঘ এর 1 নম্বর কি দেওয়া কোন পদার্থের কার্যক্ষেত্র কি দেওয়া প্রকাশ করা হয় ওমেগা নট ডি তাই না কার্যক্ষেত্র কত 1.85 ইলেকট্রন ভোল্ট 1.85 ইলেকট্রন ভোল্ট হলে ওই পদার্থের সূচক কম্পাঙ্ক কত এটাকে একবারে সহজ বলেছিলাম ওমেগা নট যদি কি লিখতে হবে এইচ এফ নট দিছিলাম তাই না ওমেগা নট করে কি দিছিলাম এইচ এফ নট আর এফ নট কে বলে কি আদি বা সূচক কম্পাঙ্ক যেতে এটা কি করে এসআই করে নিতে হবে আমাদের কি লিখবো 1.85 গুণ ইলেকট্রন ভোল্ট মানে কত 1.6 গুণ -20 যদি ইলেকট্রন ভোল্ট থাকে তাহলে জুল করতে গেলে গুণ করতে হয় আর জুল যদি থাকে তাহলে ইলেকট্রন ভোল্ট করতে গেলে ভাগ করতে হয় তো মনে রাখবো কেন করতে হয় তা আগে দেখালাম এইটাকে আমরা ওয়াট বের করতে কি লিখবা ওমেগা নট বাই এইচ ওমেগা নটটা করা হবে আর এইচ তো মানা হবে না বুঝছে এটা হওয়ার পরে আরেকটা করবো হচ্ছে হ্যাঁ লাগবে 6.626 গুণ -34 এবারে ঘ নম্বর করবো ঘ মানে ঘ 3 নম্বর আর কি পটাশিয়ামের কার্যক্ষমতা আছে 2.0 ইলেকট্রন ভোল্ট এই দেওয়া আছে এর সূচক তরঙ্গ দৈর্ঘ্য এর সেম সূত্র ওমেগা নট মানে কি জানি এইচ এফ নট কিন্তু এফ নট দেওয়া নেই তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে তো আমরা জানি কিন্তু এফ ইকুয়াল কি সি বাই ল্যামডা তাহলে এফ নট এর সি নট দেওয়া যায় না কারণ কি সি নট ল্যামডা নট দিতে পারো তাহলে আমরা দেখবো ওমেগা নট ইকুয়াল কি লিখবো এইচ সি বাই ল্যামডা নট বুঝছো এফ নট তো চাই না আমাদের ল্যামডা নট বের করতে হবে কিন্তু ল্যামডা নট বের করে সূত্র তরঙ্গ দৈর্ঘ্য সহজে একবারে সহজে বললাম এবার হচ্ছে ওগুলো সবাই এবার হচ্ছে আমি যেগুলো করাচ্ছি না সেগুলো সেম আমি বুঝছো এগুলো তুমি করাচ্ছি না এই পেজ ধাতুতে ইলেকট্রনের মুক্ত শক্তি আপনার শক্তি প্রয়োজন ওই ধাতু মুক্ত হবে কিনা ইলেকট্রন এটা স্যার আমাদের সৃজনশীল করবা তখন এগুলো করা হবে ইলেকট্রন মুক্ত হবে কিনা ইলেকট্রন নির্গত হবে কিনা নির্ভর করে এটার উপর ঠিক আছে এখন এই ঘ নম্বরে বলছে দেখো যে কোন ধাতুর একটি ইলেকট্রন মুক্ত হতে কত শক্তি প্রয়োজন 2.2 ইলেকট্রন শক্তি প্রয়োজন শক্তি প্রয়োজন মানে এটাকে ই বের করে দেখা ই যদি ওই ওর থেকে কি হয় বেশি হয় তাহলে শক্তি মুক্ত ঘটবে আর যদি থেকে কম হয় তাহলে ঘটবে না এই জানি এই সি বাই ল্যামডা তো এই সমান দেওয়া আছে সি ওয়ান দেওয়া আছে আর তার মধ্যে ফেলাইছিল 68 অ্যাংস্ট্রম ওকে ফেলাইছিল ওরে দেখো যে মানটা বের করো ওই মানটা বের করো এটা করো সমস্যা নেই আমাদের কি মানে কত এইচসি বাই 5 এই ভাগ হচ্ছে 5
6800 গুণ 10 টু দি পাওয়ার -10 এক অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার -10 মিটার কত হয় দেখো এবারে কি আবার 1.6 গুণ হয়ে মানে যদি ভাগ করে তাহলে ইলেকট্রন ভোল্টে চলে যাবে 1.9 তো আছে মাত্র ইলেকট্রন ভোল্টে নিব এটা কত হইছে 1.6 into 1.82 অ্যাংস্ট্রম মিটার করছে আর 1.82 কিসে অ্যাংস্ট্রম কিন্তু -10 এক অ্যাংস্ট্রম -10 এটা মানে কি কথা হচ্ছে বলো এর ওখানে ভাগ করো কারণ ওই তোমার এখানে কত ভোল্ট ওখানে ওইটা আছে ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে তাহলে ওকে ইলেকট্রন ভোল্টে করতে দিলে 1.6 গুণ কিন্তু -10 দিয়ে ভাগ করতে হবে কত হয়েছে 1.82 হয়েছে তাহলে ওই মুক্ত হতে কত ভোল্ট লাগার দরকার ছিল 2.2 লাগার কথা ছিল আর হইতে কত 1.8 করে মুক্ত হবে না কারণ ওর সমান ওর থেকে বেশি হলে মুক্ত হয়েছে ঠিক আছে এই ভাই 19 বড় না 9 বড় হ্যাঁ যে ইভি করলে ইভি রেটারে আপনি যদি মানে 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 into 10 to the power 19 না হ্যাঁ ওই 19 বড় না যে 10 to the power 9 এর সাথে 9 বড় 9 তো বড় হ্যাঁ তো আপনি বলছেন যে কি মানে আমি বলছি এইটা থেকে কি ওইটা বিয়োগ দিব বিয়োগ না তো তোমার এই মানটা আছে কত এই যে 1.8 to 10 to the power 9 -9 তো ওখানে ইলেকট্রন ভোল্টে নিয়ে এসো এটাই তো ইলেকট্রন ভোল্ট না সবার এসে 1.8 হয়েছে শুধু 1.8 হয়েছে তাহলে আরেকটা করি না হয়ে গেছে আর একটা অঙ্ক বললে দুটো অঙ্ক বলে হয়ে যাবে চ চ গুচ্ছ ঠিক আছে এটুকু লাগলো না লাগলো না আরো লাগলো অনেক সাথে যাবে ছ গুচ্ছটা করো আর এগুলো সব বই দিয়ে শিখেছে ওটা সব করবো সৃজনশীল সব সৃজনশীল দাও দেখি এরকম ভাবে কোন হচ্ছে না ভাবে কোন হচ্ছে কি দেখি টাইম তো পালাম কত 1.25 গুণ 10 টু দি পাওয়ার -24 কেজি সেকেন্ড অবস্থানে অনিশ্চিত করবে তাই না আমরা জানি কি হাইড্রোজেন অবস্থা কি ডেল এক্স ডেল পি এটা ডেল কত এই বাই তার কত দিছিল আমরা 4 পাই বেশি বল বলছিলাম 2 পাই দিছিলাম বেশি কিন্তু বেশি এখন ম্যাক্সিমাম বলতে এখন 4 পাই দিছে ঠিক আছে এটা 4 পাই দেওয়া আমাদের ভালো হবে অনেক বইতে 2 পাই দিছে অনেক বইতে 4 পাইও দিছে কিন্তু সাধারণত বইতে কত দিছে সাধারণত বলে যে হ্যাঁ সাধারণত হচ্ছে 4 পাই দিছে হ্যাঁ 4 পাই দিয়ে কম তাহলে আমরা বের করতে কোনটা আমাদের x বের করতে হবে তাহলে হয়ে গেছে ডেল x কত লিখবো h বাই 4 পাই গুণ কত ডেল p মান কোথায় দেখো আর অঙ্কের সময় এটা যদি সমান দিতে পারো ডাইরেক্ট এটা এটার তো ইকুয়াল না এখানে যখন করো তখন কি দিতে পারবা সমান দিতে পারবে একবার ঠিক আছে কথা দেখো